আমাদের ইলাস্টিসিটি কনসেপ্টটা আসলে ইকোনমিক্সটা ইউজ করে যে এই যে মানে কার্ভটা যেটা সাপ্লাই কার্ভ বা ডিমান্ড কার্ভ, এটা কিভাবে মানে ঊর্ধ্বমুখী হচ্ছে, এটা কি সরাসরি হচ্ছে নাকি এটা একটু কিছু অংশ স্থির থেকে আবার হচ্ছে, আবার যায় কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা একদম সোজাসুজি উপরের দিকে, অথবা এটা আবার একেবারে খাড়া হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, খাড়া হয়ে উপর দিকে চলে যাচ্ছে। তো এই জায়গাটায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই পরিমাপকগুলি বের করার জন্য আমাদের প্রথম কৌশল হচ্ছে পার্সেন্টেজ। ইলাস্টিসিটির প্রথম স্লোপটা বের করা হয় শতাংশ হারে, যার কারণে ইলাস্টিসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ এন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন পি। কোয়ান্টিটি যে পরিবর্তন হলো 20 থেকে যদি 30-এ যায় তাহলে কত পার্সেন্ট ওখানে চেঞ্জ হলো, আর যদি 20 টাকা থেকে 10 টাকায় আসে তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হলো। এই চেঞ্জ দুটোকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা ইলাস্টিসিটি পেয়ে যাব। এখানে চেঞ্জ ইন পি আমরা একটা কার্ভের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের কার্ভের এখানে কত টাকা আছে, P1 কত আছে, 12 টাকা 50 পয়সা। না, 10 টাকা স্যার P1। 10 টাকা স্যার। 10 টাকা। হ্যাঁ, আর P2 হচ্ছে 12.5 টাকা। 12 টাকা 50 পয়সা। হ্যাঁ, P2 হচ্ছে, অর্থাৎ অরিজিনাল প্রাইস ছিল 10 টাকা, এখন এটা বাড়ছে। বাড়ার কারণে কত হলো, 12.5 টাকা। তাহলে ডিমান্ড কিন্তু, হ্যাঁ, ডিমান্ড কিন্তু অপরিবর্তিত আছে। এখন দাম বাড়ার কারণে সাপ্লাই কিন্তু বেড়ে গেল। সাপ্লাই কার্ভটা কোন দিকে গেল, বাম দিকে শিফট করলো। ঠিক আছে, অরিজিনাল সাপ্লাই কার্ভ ছিল 10 টাকার, ওখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল 100 কোয়ান্টিটি। যখন এটা সাপ্লাই ডিমান্ড অপরিবর্তিত থাকলো, সাপ্লাই বেড়ে গেল, দাম বেড়ে গেল, সাপ্লাই বেড়ে গেল, দাম বাড়ার কারণে সাপ্লাই বাড়লো, সেখানে আসা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হলো 70। তার মানে 100 থেকে নেমে আসলো 70-এ, আর দাম বাড়লো 10 টাকা থেকে 12.5 টাকা। স্যার একটা ছোট কোয়েশ্চেন, এখানে তো স্যার এভারেজ প্রাইস হবে না, নিচে পার্সেন্টেজ চেঞ্জের প্রাইসের ওইদিকে, এটা তো স্যার লাস্ট প্রাইসটা হবে না যেটা থেকে মানে বেড়েছিল, চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই দ্য লাস্ট প্রাইস আর কি। এখানে মানে 10 মানে 12 টাকা মাইনাস 10 টাকা মানে উপর হবে 2.5 টাকা, নিচে হবে 10 টাকা, এখানে এভারেজ প্রাইস দেওয়া। আমরা আসতেছি ওইদিকে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এখানে নিচে লেখা আছে which one is correct। আমরা কি এই 2 টাকা যেটা বাড়ছে, 2.5 টাকা যেটা বাড়ছে, এটাকে 10 দিয়ে ভাগ করব, নাকি এটাকে 12.5 দিয়ে ভাগ করব, নাকি 2 টাকা 50 পয়সাটাকে 11 টাকা 25 পয়সা দিয়ে, অর্থাৎ 10 এবং 12 টাকা 50-কে 2 দিয়ে ভাগ করে সে এভারেজ দিয়ে ভাগ করব? which one is correct? স্যার এভারেজটাই হবে স্যার। এভারেজটাই হবে। কেন এভারেজটা হবে? কারণ স্যার আমার শুরুতে কত ছিল আর শেষে কত হলো, এই দুটো মিড পয়েন্ট লাগবে স্যার। মিড পয়েন্ট লাগবে, এক্স্যাক্টলি রাইট। তার মানে আমাদের এ বি কিন্তু যদি কেউ অনুসরণ করে সেক্ষেত্রে এইটা বলা হচ্ছে যে আসলে ইকোনমিক্সে বলা হচ্ছে যে ঠিক আছে, যে কেউ যদি মনে করে যে এখানে 25% বা 20% চেঞ্জ হচ্ছে, সেটাও কিন্তু কোনো না কোনো দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, কিন্তু আমরা আসলে মিড পয়েন্টটাকে এখানে কনসিডারেশনে নিব, এভারেজটাকে কনসিডারেশনে নিব। কারণ আমার আলটিমেটলি দেখতে হবে যে
এই দাম বাড়া এবং কমাটা এটা আমার এই যে এভারেজ প্রাইসটাকে আমি কনসিডারেশনে নিয়ে আমার, কারণ এরকম কিন্তু আরো অনেক বাড়া কমা হতে থাকবে। তখন যদি একাধিক হয় সেক্ষেত্রে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেতে হলে আমাকে এভারেজ করে নেওয়াটা উত্তম হবে। তো এখানে প্রাইস যেটা হবে 10 টাকা এবং 12.5 টাকা যোগ করে এটাকে আমরা যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে সরি 2.5 টাকাকে ভাগ দিয়ে যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত পার্সেন্ট চেঞ্জ আসলো? 22.22%। অর্থাৎ দামের মধ্যে এটা কিন্তু শুধু প্রাইসের কথা বলা হচ্ছে, প্রাইসের চেঞ্জটা কত পার্সেন্ট হলো এখানে? 22.22। কেউ যদি 20% বা 25% বলে সেটাও ইনকারেক্ট হবে না, কিন্তু এটা তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে ইনপুট হিসাবে কাজ করবে না। এটার সঠিক সিদ্ধান্ত নিতে হলে আমাদের মিড পয়েন্ট নিতে হবে। মিড পয়েন্ট নিতে হলে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করে আমি যে পার্সেন্টেজটা পাবো দ্যাট উইল গিভ মি দ্য সেফেস্ট। আমার এখানে লুজার বা গেইনারের যেমন 20% যদি নেই তাহলে আমি লুজার হলাম, আর 25% নিলে আমি আবার সেখানেও লুজার হলাম। কারণ যদি আমার সেই অবস্থায় পৌঁছতে না পারি তাহলে আমার কি হবে? এখানে বলা হচ্ছে নোট, ইকোনমিস্ট ইউজুয়ালি use the midpoint formula option to compute elasticity in case like this in order to eliminate the ambiguity that arise if we do not know whether price increased or decreased. তো এই জন্য অ্যাভারেজটা নিতে হবে, ইকোনমিস্টটা সেটাই নেয়। আচ্ছা স্যার যদি কোশ্চেনে মিড পয়েন্ট না চাই স্যার, সেক্ষেত্রে কি আমি মিড পয়েন্ট না দিয়ে যে আরেক ভাই যেটা বললো স্যার যে লাস্ট প্রাইস মাইনাস ইনিশিয়াল প্রাইস ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রাইস, ওটা দিয়ে করে তাহলে কি ভুল হবে স্যার? আমি তো সেটা বললাম, সেটা ভুল নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে যারা ওখানে এক্সামিনার ইচ্ছা করলে 1 নাম্বার কম দিবে, যে এভারেজ করবে তাকে 1 নাম্বার বেশি দিবে অঙ্কে, কারণ সে অনেকটা প্রিসাইজ ফর্মে ডিসিশন দিচ্ছে। ডিসিশন মেকিং কিন্তু এক একজনের রকমের সিনার্জি এক এক ভাবে এক এক ম্যানেজার, সব ম্যানেজারের বেতন বা সব সিইওর বেতন কিন্তু এক হয় না। তাকে হায়ার করে নেওয়া হয় বেশি বেতন কম বেতন দিয়ে, কিন্তু কাউকে বেতন ছাড়া অফিসে চাকরি করতে দেয় না। কাজে আমাদেরকে বুঝতে হবে যে ডিসিশন মেকিংটা যার ভালো হবে সে সবসময় বাজারে তার দাম বেশি থাকবে, সে এই জন্য ইকোনমিস্টরা যেটা বলে যে না তোমরা মিড পয়েন্ট ধরো, তাহলে মিড পয়েন্ট ধরাটাই আমার মনে হয় আমাদের উত্তম হবে। তারপরে হলো আমাদের এর পরের যেটা, ওটা গেল প্রাইসের ক্ষেত্রে। এবার কোয়ান্টিটির ক্ষেত্রেও কিন্তু এরকম পরিবর্তন হতে পারে। আমরা কোয়ান্টিটির ক্ষেত্রে যখন পরিবর্তন হয় তখন কিন্তু সাপ্লাই কার্ভটা ডান দিকে শিফট করে। ওখানে ডান দিকে শিফট করলে কি হবে? এখানে 70 থেকে 100-তে আসবে, 12 থেকে 10-এ চলে আসবে। 12 হলো 1 আর 10 হলো 2, প্রাইস 2। এখানেও আমরা মিড পয়েন্ট অ্যাপ্লাই করে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে ওই যে মাইনাস চিহ্নের অবশ্য এখানে কোনো ইয়ে নাই, নেগেটিভ, এটা ওইভাবে পার্সেন্টেজের ক্ষেত্রে কোনো খুব একটা গুরুত্ব নাই, বাট চেঞ্জটা হলো মূল বিষয়। এখানে যদি আমরা এভাবে করি, ক্যালকুলেট করি, তাহলে মিড পয়েন্ট হবে আপনার 35, অর্থাৎ 100 চেঞ্জ ইন প্রাইস হলো 22.22%। অলরেডি আমরা পেয়ে গেছি এর আগে, ঠিক আছে। আর এখানে এসে আমাদের 100 এবং 70-এর যে আমাদের মাঝখানের যে চেঞ্জ ইন কোয়ান্টিটি, চেঞ্জ ইন কোয়ান্টিটি কি 35 পয়েন্ট? আচ্ছা হ্যাঁ, ওইটা হলো 100 থেকে 70 বাদ গেলে থাকে কত? 30
স্যার 30 ডিভাইডেড বাই 85 স্যার। হ্যাঁ 85টা কিভাবে আসলো? এভারেজ অফ 70 and 100 170 এর অর্ধেক। অর্ধেক, রাইট। এইটা বুঝতে হবে, অনেকেই কিন্তু এই ছোট জিনিসটা বোঝে না যে 170কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ হবে, আর ডিফারেন্স হলো 70 আর 100 এর মধ্যে হলো 30। তো এখানে আমাদের -35 মানে হচ্ছে এখান থেকে 70 থেকে 100 থেকে 70 আসছে, যার কারণে আমরা 100 থেকে 70 আসছে মানে হলো 100 থেকে 70 আসা মানে হলো যে 70 মাইনাস 100। তো সেই 35.3, তাহলে আমাদের এখন যে মূল ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন পি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ কে যদি পি দিয়ে ভাগ করি, অর্থাৎ 22.22 কে যদি আমরা 35.3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে -1.6 অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ এখানে আরো সংখ্যা হয়তো 3-4 সংখ্যা থাকতে পারে, সেটাকে আমরা রাউন্ডেড করে বলছি, সেই জন্য অ্যাপ্রক্সিমেশন বলছি। তাহলে আমরা পার্সেন্টেজ ফর্মে যখন বের করব তখন আমাদের মিড পয়েন্টটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? একটা জিনিস গুগলে এখন দেখলাম স্যার, সেটা হচ্ছে স্যার এই এভারেজ দিয়ে ডিভাইড করার কারণটা হচ্ছে স্যার দুইটা পয়েন্টের থেকে আপনি হয় উপরে যাচ্ছেন না নিচে যাচ্ছেন, উভয় ক্ষেত্রে যেন সেম ইলাস্টিসিটি আসে, এই জন্যই স্যার এভারেজটা নেওয়া হয়। না হলে স্যার ডিফারেন্ট আসতো নিচে নামার সময় আর উপরে যাওয়ার সময়। সেটাই তো আমরা বলছিলাম যে এটা এভারেজটা নেয়। হ্যাঁ, যৌক্তিক একটা পরিবর্তনটাকে যৌক্তিক একটা সংখ্যা দিয়ে ভাগ করা। যৌক্তিক সংখ্যা বলতে এখানে আমি মাঝামাঝি যেটা, অর্থাৎ এভারেজ যেটা, সেইটাকে আমরা কনসিডারেশনে আনব। তাহলে এই মূল ফর্মুলাটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি, E is equal to percentage change in Q divided by percentage change in P। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইলাস্টিসিটি পরিমাপের জন্য বেসিক ফর্মুলা। Sir, ইয়েস, sir, backslide যে for the quantities 100 of 170 percentage change যে -35 যেটা বললেন স্যার, এটা আমি বুঝতে পারিনি, এটা যদি একটু আবার বুঝান। এটা হলো আমাদের অরিজিনাল ছিল কত, 100। দাম যখন বেড়ে গেল তখন আমার কোয়ান্টিটি কমে গেল, কোয়ান্টিটি কমে আসলো কত, 7। জি, তাহলে 70 মাইনাস 100 কত হয়, 30 -30। তো এই -30 এটাকে যদি আমি 85 দিয়ে ভাগ দেই তাহলে আমার ওই যে পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে আমার তো মাইনাসে আসবে, -35.3 আসবে না? জি স্যার। এইটুকু করা হয় না আসলে এই লেভেলে, এত ম্যাচিউর লেভেলে একেবারে ছোট ছোট অঙ্ক। স্যার একটু মিস্টেক হয়ে গেছে, সরি স্যার। জি স্যার। না ঠিক আছে, অসুবিধা নাই, এটা বোঝার জন্য। তো কাজেই আমাদের ইলাস্টিসিটির মূল ফর্মুলাটাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন পি। এখন এটা বিভিন্ন লেভেলে বিভিন্ন রকমের এরকম কোয়ান্টিটি প্রাইস থাকতে পারে। এখানে কিন্তু আমরা 1 এবং 2 এটাতে ধরেছে, আমরা যদি 5 এবং 6 ধরতাম তাহলে আরেক রকম হতো, 7 এবং 8 ধরতাম তাহলে আরেক রকম হতো। অর্থাৎ 7 এবং 8 হলে এখানে আসে 8, এখানে 7 এবং 8, এই যে আমরা যদি এখানে নিয়ে আসতাম তাহলে হয়তো এখানে আরেক রকম হতো। সুতরাং আমরা 7 অথবা 8 অথবা 5 অথবা 6 এখানে বিভিন্ন পয়েন্টে আমরা ইলাস্টিসিটি ক্যালকুলেশন করতে পারবো। এখানে এখন প্রশ্ন হচ্ছে কম্পিউট ইলাস্টিসিটি বিটুইন প্রাইস 9 and 8। এখন প্রাইস 9 এবং 8 আছে এখানে। 9 টাকা যখন মূল্য তখন কোয়ান্টিটি হচ্ছে 1, 8 টাকা যখন মূল্য তখন কোয়ান্টিটি হচ্ছে 2। এটা হচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে, এখানে কিন্তু সাপ্লাইয়ের কথা বলে নাই, শুধু ডিমান্ডের ক্ষেত্রে। তাইলে এখানে আমরা পি এবং কিউ বের করতে পারবো মিড পয়েন্ট ধরে, এবং আলটিমেটলি আমরা এখানে একটা ইলাস্টিসিটি পাবো শুধু ডিমান্ডের জন্য, ঠিক আছে?
এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা ফিগার পাবো যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড এই 8 এবং 9 এর ক্ষেত্রে সরি দাম যখন 9 টাকা এবং 8 টাকা তখন এই অবস্থা হয়, অর্থাৎ প্রাইস যখন 8 টাকা থেকে কমে 9 টাকা থেকে কমে 8 টাকা হয় তখন প্রাইস মানে ইলাস্টিসিটিটা কিরকম হয়, অ্যাপ্রক্সিমেটলি ইলাস্টিসিটি এখানে ডিক্রিজের পার্সেন্টেজটা কত অ্যাপ্রক্সিমেটলি সেটা বের করা যায় 5.67%, অর্থাৎ এটা ডিক্রিজ হবে। এরকম অনেকগুলি উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এগুলি আমাদের সবগুলির দরকার নেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার এই যে ইলাস্টিসিটি কে আমরা মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কে ইনফিনিট বলতেছি স্যার। সাপোজ স্যার এখানে স্যার 10 টাকাতে যখন ডিমান্ড সার্ভে স্যার তখন ইনফিনিট হচ্ছে স্যার, আসলে সেই ইনফিনিটটা স্যার কি বোঝাচ্ছে একটু যদি কাইন্ডলি বলতেন স্যার। আচ্ছা, ইনফিনিট হলো এখানে আমরা ডিমান্ড যখন হয় তখন 10 টাকা যখন যেখানে হলো সেখানে হলো মূল্য কত, এখানে মূল্যটা কত, ওখানে স্যার মূল্য তো আসে জিরোতে স্যার। 0। তার মানে হলো এখানে যিনি বক্তার ইউটিলিটি হচ্ছে 0, বক্তা এর পরে কিন্তু কেনার জন্য আরো আগ্রহী হবে না, অর্থাৎ দাম যতই কমানো হোক না কেন বক্তা আর কেনার জন্য আগ্রহী হবে না। তো দ্যাট 10টা কোয়ান্টিটির পরে আর আসলে কেউ 12 কোয়ান্টিটি বা 14 কোয়ান্টিটি এই সমস্ত কোয়ান্টিটি এগুলি সবগুলির ক্ষেত্রে কিন্তু প্রাইস হচ্ছে 0। বা এরপরে যদি আমরা এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসি তার মানে হলো 0-র পরে কি হবে, 0-র পরে নেগেটিভ হবে, নেগেটিভ আসতে পারে। তো দ্যাট এটাই হচ্ছে এই ইয়েটার কথা, এটাই হচ্ছে যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা মানে মানে এন্ড পয়েন্ট আছে, যেখানে 0 আছে সেখানে আর কোনো ইলাস্টিসিটি মাপার কোনো সুযোগ নেই, কারণ 0 দিয়া আপনি ইলাস্টিসিটি আর কি মাপবেন, কারণ প্রাইসই তো নাই। প্রাইস ডিফারেন্সটাকে এখানে যদি 0 এবং 2 এর মধ্যে যদি করি তাহলে 1 হবে, আলটিমেটলি এটা রেজাল্ট কিন্তু 10ই আসবে। তো এখানে আসলে ইলাস্টিসিটি মাপার কিছু নাই। এখন আমরা এখানে ক্রাইটেরিয়ার কথা বলবো। এই ক্রাইটেরিয়া গুলি এতক্ষণ আমরা যেটা দেখলাম যে মাইনাস আসছে, কোনোটা হয়তো মাইনাস নাও আসতে পারে, কোনোটা হয়তো মিড পয়েন্ট ধরে আমরা করব, কোনোটা মিড পয়েন্ট না ধরেও যদি করি তাহলে আমি কিন্তু আবারও বলছি যে এটা একেবারে অঙ্ক সম্পূর্ণ ভুল হয়ে গেছে, সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নাই। বাট উত্তম সিদ্ধান্ত বলে একটা কথা আছে, অপটিমাম ডিসিশন মেকিং বলে একটা কথা আছে, বেস্ট ডিসিশন বা প্রুডেন্ট ডিসিশন বলে একটা কথা আছে। সেই জন্য আমরা মিড পয়েন্টটাকে নিই। মিড পয়েন্টটাকে কখনোই একেবারে না নিলে অঙ্ক আমাদের অশুদ্ধ হয়ে গেল এরকম মনে করার কোনো কারণ। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এই যে আমরা ইলাস্টিসিটিটাকে ডিফাইন করব, এটার একটা ক্রাইটেরিয়া আছে। এটা ডিমান্ডের ক্ষেত্রে একরকম, সাপ্লাইয়ের ক্ষেত্রে আরেক রকম। ডিমান্ডের ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে আমরা যদি বলি ডিমান্ড ইজ ইলাস্টিক when numerical value of elasticity is greater than 1, একের চেয়ে বেশি যদি হয়, এটা এখানে এইভাবে ডিফাইন করছে। এই যে নিচের এই কলামের মধ্যে বা নিচের যে ঘরের মধ্যে আমরা এগুলি দেখালাম, এখানে বলা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড এই গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 মানে হলো ইলাস্টিসিটি অফ কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস ইজ গ্রেটার দেন 1 মানে হচ্ছে, অর্থাৎ 1 থেকে বেশি হলে এটাকে বলা হবে ইলাস্টিক, অর্থাৎ স্থিতিশীল। এটা গ্রেটার দেন 1 হলে স্থিতিশীল, আর ইকুয়াল টু 1 হলে ইউনিট ইলাস্টিক, অর্থাৎ এটা হলো এই মানে সমান আর কি, দুইটাই সমান, যে দাম যে হারে বাড়ছে সংখ্যাও সে হারে বাড়ছে। তারপরে হচ্ছে লেস দেন 1, অর্থাৎ ইনইলাস্টিক, ডিমান্ড ইজ নট সেনসিটিভ টু দ্য প্রাইস চেঞ্জেস। আর প্রথমটা বলা হচ্ছে ডিমান্ড ইজ সেনসিটিভ টু দ্য প্রাইস চেঞ্জেস, অর্থাৎ দাম পরিবর্তিত হলে সংখ্যারও পরিবর্তন হবে।
দ্বিতীয়টাতে বলা হচ্ছে যে হারে দাম পরিবর্তন হয় সে হারে সংখ্যার পরিবর্তন হয়। তৃতীয়টাতে বলা হচ্ছে এইটা সংখ্যার সাথে দামের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। যেমন কিছুক্ষণ আগে আমরা জিরো দেখলাম, জিরো যদি হয় দাম, তাহলে সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন নাই। 10, 14, 16 এরকম বিভিন্ন সংখ্যা হতে পারে, কিন্তু দাম তো জিরো। তো এরকম বিভিন্ন এটা অঙ্ক যখন আমরা করব তখন আমরা এটা কি করব। এখন নিউমারিক্যাল ভ্যালু এখানে কিন্তু অ্যাবসলিউট ফিগার বলা হচ্ছে, অ্যাবসলিউট ভ্যালু 1। এখানে আমরা যদি ইলাস্টিক ডিমান্ড ইজ ইলাস্টিক হেয়ার, কোথায় ডিমান্ড ইজ ইনইলাস্টিক হেয়ার, এটা কিন্তু আমরা এখানে শো করছি। কেন এখানে ডিমান্ড ইজ ইলাস্টিক হেয়ার, অর্থাৎ যখন দাম 9 টাকা থেকে 8 টাকায় আসলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড ইজ ইলাস্টিক হেয়ার। কারণ হলো এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 না, এখানে আমরা যদি বের করি মিড পয়েন্ট দিয়ে বের করে আমরা ক্যালকুলেশন করি, তাহলে ওই যে পার্সেন্টেজ ডিভাইডেড বাই কিউ, পার্সেন্টেজ ডিভাইডেড বাই পি, এটা যদি করি তাহলে আমাদের এখানে ই ইজ ইকুয়াল টু আসবে 5.67। তার মানে হচ্ছে এখানে ইট ইজ গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 হলে সেটাকে আমরা কি বলি? ইলাস্টিক। ইলাস্টিক হবে। এটা সবসময় মনে রাখতে হবে, গ্রেটার দেন 1 মানে ইলাস্টিক, ইকুয়াল হলে ইউনিট ইলাস্টিক, আর লেস দেন হলে ইনইলাস্টিক। ইনইলাস্টিক। ইয়েস, পরীক্ষায় প্রশ্ন থাকে অনেক সময় যে ক্যালকুলেট দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড গিভ ইউর কমেন্টস। কমেন্টসটা যখন দিতে হয় অর গিভ দ্য কমেন্টস বেসড অন দ্য রেজাল্ট, তখন বলে দিতে হবে যেটা ইলাস্টিক ডিমান্ড না ইনইলাস্টিক ডিমান্ড নাকি ইউনিট ইলাস্টিক, এই কথাটা বলে দিতে হবে। এখন এই পয়েন্টে যখন আমরা বের করি, এই পয়েন্টে যখন বের করি তখন কিন্তু এটা ইলাস্টিক, আর এই পয়েন্টে যখন বের করি তখন এটা হচ্ছে ইনইলাস্টিক, অর্থাৎ দাম যে হারে বাড়ছে কমছে, সংখ্যা সে হারে বাড়ছে কমছে না। সো দ্যাট এখানে 0.33 তার মানে হচ্ছে লেস দেন 1। 0.33 মানে কি? লেস দেন 1। লেস দেন 1 হলে ইনইলাস্টিক, সোজা হিসাব। আর যদি ইকুয়াল হয় তাহলে সেটা হবে ইউনিট ইলাস্টিক। ইউনিট ইলাস্টিক। এটা জাস্ট বোঝানোর জন্য। পরীক্ষায় যদি কেউ এমনি থিওরিটিক্যাল কোশ্চেনও থাকতে পারে, describe the different criteria of elasticity and show it in the graph, তখন হয়তো এরকম করে দেখায় দেওয়া যেতে পারে। এখন এখানে what is price elasticity of demand and why to measure it, আমরা এখন ক্যাটাগরিতে চলে যাব যে ডিমান্ড এবং সাপ্লাই এর ক্ষেত্রে এই যে ইলাস্টিসিটির ক্লাসিফিকেশন। আজানের জন্য 2 মিনিট স্টপ রাখেন। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে না যেহেতু স্টপ রাখলাম।
আমার মনে হয় আজান শেষ, আমি শুনতে পাচ্ছি না। স্টার্ট করতে পারবেন। জি স্যার, আজান শেষ, এবার শুরু করতে পারেন। আচ্ছা, এখন আমরা 3 ধরনের ইলাস্টিসিটি বের করতে হয়। একটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি, আর হচ্ছে ক্রস ইলাস্টিসিটি, আর হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি। এখন আমরা কেন এই তিনটা বের করি? আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে একটা সম্পর্ক দিয়েই ইলাস্টিসিটিটা বের করা। এখন আবার প্রাইস ইলাস্টিসিটির কথা বলতেছি। প্রাইস ইলাস্টিসিটির সাথে কিন্তু আসলে কোয়ান্টিটি এই সম্পর্ক সেটা থাকে বিদায়ী, কিন্তু প্রাইস ইলাস্টিসিটি বের করার সময় কোয়ান্টিটিটা কনসিডারেশনে চলে আসে। এখন আমাদের মেইন তো হচ্ছে আমি বাজারে যখন জিনিস বেচা কেনা করবো, কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে কিন্তু প্রাইস, কন্ট্রোল ভেরিয়েবল কিন্তু কোয়ান্টিটি না। ঠিক আছে? কোন ভেরিয়েবলটা কন্ট্রোল করে? মূল্য। মূল্য বাড়া কমার সাথে সাথে কিন্তু কোয়ান্টিটি বাড়ে কম। এই জন্য আমার প্রাইস ইলাস্টিসিটিটা খুব ইম্পর্টেন্ট। দাম কত বাড়লো, উঠানামা করলো, সেটার উপর আমার কোয়ান্টিটি নির্ভর করে। ঠিক আছে? এখন যদি কেউ ইচ্ছা করে যে আমি দাম উঠাবো, তাহলে বাজার থেকে কিছু পণ্য সরায় ফেলা, মানে কোয়ান্টিটি শর্টেজ, যেটা আমরা অনেক সময় বলি সিন্ডিকেশন করা। এটা অনেক পণ্যের ক্ষেত্রে হতে পারে। এটা বাংলাদেশে ধরো এখন রড উৎপাদন হয় কাঁচামাল হিসাবে, এটা বিল্ডিং এ বা ব্রিজে বিভিন্ন রকম কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হয়। এখন রড কোম্পানির অ্যাসোসিয়েশন আছে, তারা সবাই সিন্ডিকেশন করে মনে করলো যে ঠিক আছে রডের দাম বাড়াইতে হবে, রডের দাম বাড়াইতে হবে। এখন একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করতে হবে, কি সাপ্লাই কম, উৎপাদন কমায় দিচ্ছে তারা। যেটা অনেক সময় তেল ক্ষেত্রের সময় এরকম হয় যে তেলের উৎপাদন কমায় দিলে তেলের দাম বাড়ে, কিন্তু সব সময় এটা সম্ভব হয় না। সম্ভব হয় না কি জন্য? একটা হলো যদি গভর্নেন্স থাকে, রেগুলেটরি মেজার্স থাকে, তাহলে ইচ্ছা করলেও তারা সেটা করতে পারে না। আরেকটা হলো এটা করতে গিয়ে কিন্তু তাদেরও কিন্তু ক্ষতি হয়। উৎপাদন বন্ধ করায় দেওয়া বা আংশিক উৎপাদন করলে তার যে কারখানার যে সমস্ত এস্টাবলিশমেন্ট কস্ট, রানিং কস্ট বা এটার অপারেশনাল কস্ট, এইগুলি অনেক সময় সেট আপ করা অনেকের পক্ষে সম্ভব হয় না। তখন ছোট ছোট কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হয় বা মিড লেভেলের কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, আমি কথাগুলি এই জন্য বললাম যে কিন্তু ইচ্ছা করলেই কিন্তু সবসময় সিন্ডিকেশন করে বা কোন রকমের ম্যানিপুলেশন করে মূল্যকে ওঠানামা করার ক্ষেত্রে এই মার্কেট ইকোনমিতে এটা সহজ বিষয় নয়। যদিও এটা আমাদের দেশে অনেক সময় আমাদের দেশে না, এটা বলবো যে উন্নয়নশীল দেশে এটা সরকারি এবং বেসরকারি একটা চক্র, একটা জয়েন্ট কোলাবোরেটিভ, রাতের আন্ধারে ক্লাবে যায় সরকারের উচ্চপদস্থ, আমি জাস্ট একাডেমিক ডিসকাশনের জন্য বলছি, কাউকে হেয় করার জন্য না, সরকারের হায়ার লেভেলের অফিসাররাও যায়, ব্যবসায়ীরাও যায়, সেখানে চা কফি খায়, আড্ডা দেয়, গল্প করে, এটা সেটা খায়, আর এর ফাঁকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ করে যে কি করা যাবে। মানে তখন দেখা গেল যে একজন ব্যক্তি বিশেষ বড় ধরনের বেনিফিট নিয়ে একটা সেক্টরকে কিছুদিনের জন্য একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দেয়। তখন হয় কি, এতে ব্যক্তি বিশেষ উপকৃত হয় বিশাল অঙ্কের, আর কিছু কিছু ছোট ছোট ইনভেস্টর যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়, মাঝখানে যারা বড়রা তারা কিন্তু এই সুবিধাগুলি নিয়ে নেয়। তো এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি সবসময় কিন্তু ইকোনমিক্স এর গভর্নেন্স ইস্যুটাকে খুব গুরুত্ব সহকারে দেখি এবং বলি যে মার্কেট ইকোনমি মানে হলো ফ্রি রাইডার্স না। এটা আমরা প্রথমেই বলেছি যে নট এ ফ্রি রাইডার্স, আমি যা খুশি তাই আমার যেদিকে খুশি সেদিকে যাব, এটা কিন্তু সম্ভব না। এটাকে কিন্তু কোনো না কোনো ভাবেই আমরা একটা আলোচনায় আসবো, মানে একটা দিন হয়তো আমরা কম্পিটিশন কমিশন আছে বাংলাদেশে, কম্পিটিশন কমিশন সম্পর্কে আপনারা কয়জনে জানেন আমি জানি না। কম্পিটিশন কমিশন বলে একটা কমিশন আছে সরকারের, কিন্তু
এই বিশাল এস্টাবলিশমেন্ট আছে, আইন করেছে। আপনি ভোক্তা অধিকার আইন যেরকম আছে, এরকম কম্পিটিশন কমিশন নামে একটা কমিশন আছে। কমিশনের কিন্তু চেয়ারম্যান আছে, এখানে অনেক কিছু আছে, এবং এটা পৃথিবীর কোথায় কোথায় এই কমিশন আছে এবং তাদের কাজটা কি। তো কাজে সরকারের কিন্তু অনেক রকমের মেকানিজম আছে, এবং সরকার প্রয়োজনের তাগিদে এটা ওয়ার্ল্ড ওয়াইডই সব দেশের সরকারই কোনো না কোনো ভাবে কৌশল অবলম্বন করেন বা আইন প্রণয়ন করেন, করে সেটাকে একটা রেফারির ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কন্ট্রোল মেকানিজমটাকে ইম্পোজ করে। এখন প্রাইস ইলাস্টিসিটিটা বের করতে হলে আসলে এটাকে বলা হয়, এখানে আমরা যদি চতুর্থ লাইনে চলে যাই, আমাদের উপরেরগুলি পড়ার দরকার নাই। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ কম্পিউটেড অ্যালং এ ডিমান্ড কার্ভ। এটা ডিমান্ড কার্ভের উপরে ভিত্তি করেই এই মূল্যের স্থিতিস্থাপকতা আমরা নির্ধারণ করি। যেমন এখানে একটা কথা বলা আছে, প্রাইস ইলাস্টিসিটি ডিলস উইথ দ্য অ্যাকশন অফ প্রডিউসার্স। যে আমি যেটা বললাম, producers controls, while other elasticities discussed later are outside producers control and may evoke other actions on the producers part to counteract them. এটা যেটা আমি বললাম যে কন্ট্রোল মেকানিজমটা কিন্তু যারা আসলে উৎপাদন করে তাদের উপরে নির্ভর করে। এখন এটা দেশের ভিতরের লোকেরাও হতে পারে, দেশের বাইরের লোকেরাও হতে পারে। মানে এটা যদি কৃষি পণ্য না হয়, অর্থাৎ কারখানা পণ্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু সহজেই এই কন্ট্রোল মেকানিজমটা আরোপ করতে পারে যে আমি কত উৎপাদন করবো, কত দাম বাড়ানো কমানোর উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, এখন এখানে ইলাস্টিসিটি অফ ডিফারেন্ট টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে দুইটা আছে। একটা হলো পয়েন্ট ইলাস্টিসিটি, আর একটা হলো আর্ক ইলাস্টিসিটি বলে। এটা অত বেশি আমাদের এত জানার দরকার নেই। আমাদের পরীক্ষা থাকবে প্রাইস ইলাস্টিসিটি বের করা, এখানে পয়েন্টও বের করতে পারি, আমরা আর্ক ইলাস্টিসিটিও বের করতে পারি। তো এখন প্রাইস ইলাস্টিসিটি পার্সেন্টেজ মেথড যখন আমরা অ্যাপ্লাই করি, এটাও আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এটা করলে যে ভুল হবে এরকম না। when changes are insignificant, যখন আমরা মিড পয়েন্ট ফর্মুলা ইউজ করব তখন সিগনিফিক্যান্ট চেঞ্জ যদি হয়, অর্থাৎ যদি 10 টাকা থেকে মূল্য বেড়ে 20 টাকা হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, অথবা 70% বেড়ে যায়, মোর দ্যান 50% বেড়ে যায়, যদি 10% বা লেস দ্যান 10%, 20% এর ভিতরে যদি আমার চেঞ্জটা হয়, তাহলে সেক্ষেত্রে ওকে, আমি ওই যে সহজ সরল ভাবে পার্সেন্টেজ মেথডে আমি মানে লাস্ট প্রাইসটা নিয়ে করে ফেলবো আর কি। লাস্ট প্রাইসটা নিয়ে করে ফেলবো, এভারেজ নেব না। ওকে, রাইট। আর এখন এখানে আরেকটা কথা আছে, প্রাইস ইলাস্টিসিটি এন্ড টোটাল এক্সপেন্ডিচার। এখানে আবার কিন্তু এই যে আমরা যেটা বলছি ইলাস্টিক, ইনইলাস্টিক, ইউনিট ইলাস্টিক, এখানে কিন্তু একটা কথা আছে, as quick rule of thumb, the following apply when determine the elasticity of demand with respect to price and revenue. আমরা কিন্তু রেভিনিউ এবং প্রাইস দুইটাকে এক করে দেখি না। প্রাইস কিন্তু ইউনিট প্রাইস, ঠিক আছে। রেভিনিউ হচ্ছে অনেকগুলি ইউনিটকে একসাথে বিক্রি করলে কিন্তু আমার একটা রেভিনিউ হয়। আমি 10 ইউনিট বিক্রি করি যদি 10 টাকা, তাহলে আমার 100 টাকা। আর যদি প্রাইস বলি তাহলে 10 টাকা, প্রতি ইউনিটের দাম 10 টাকা। আমরা কিন্তু 100 টাকাকে প্রাইস বলি না, 100 টাকাকে বলি রেভিনিউ। তো বলা হচ্ছে ইফ প্রাইস এন্ড রেভিনিউ increase or decrease, then demand is inelastic. ঠিক আছে, ইনক্রিজ ডিক্রিজ যেটাই করুক না কেন, ডিমান্ডটা হবে ইনইলাস্টিক। আর একটা হচ্ছে যদি ইনক্রিজ অর ডিক্রিজ এন্ড রেভিনিউ, এখানে প্রথমটাতে বলা হচ্ছে প্রাইস, নিচেরটাতে বলা হচ্ছে প্রাইস ইনক্রিজ অর ডিক্রিজ এন্ড রেভিনিউ ইনক্রিজ অর ডিক্রিজ। অর্থাৎ উপরেরটাতে শুধু প্রাইস এন্ড রেভিনিউ, নিচেরটাতে বলা হচ্ছে
price or increase or decrease and revenue decrease or increase. অর্থাৎ দুইটার মধ্যেই যদি এখানে ঘটনা ঘটে, ওখানে শুধু প্রাইস এন্ড রেভিনিউ স্যার ফার্স্ট এটাতে মনে হয় প্রাইস এন্ড রেভিনিউ আর গোয়িং ইন দ্য সেম ডিরেকশন, যে দুটোটাই বাড়তেছে অথবা কমতেছে একই সাথে। কমতেছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, এখানেও কিন্তু ওই যে ঘুরে ফিরে কথা একটাই, মানে আসলে এখানে ইনইলাস্টিক বলতে আসলে একটার সাথে আরেকটার সম্পর্ক নাই, বা সম্পর্ক থাকলেও সেটা বিপরীত ধর্মী। আর এখানে সম্পর্কটা একই ধর্মী, এই জন্য ইলাস্টিক। আর ইউনিট ইলাস্টিক যদি দুইটা একই হারে বাড়ে বা কমে, ডিক্রিজ ইনক্রিজ রেভিনিউ। আচ্ছা, এখন হাউ টু ক্যালকুলেট ওইগুলি আসলে আমি বললাম যে ওই আর্ক ইলাস্টিসিটি, পয়েন্ট ইলাস্টিসিটি বা রেভিনিউ, এগুলি হলো জাস্ট আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার জন্য। বাট প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করবো তখন এই জিনিসগুলি কাজে লাগবে। আসলে ইকোনমিস্ট তো, বিজনেস ইকোনমিস্ট তো আসলে বিজনেস অ্যানালাইসিস করবে ডিসিশন দেওয়ার জন্য। সেই জন্য অনেক সময় এটা আমাদের দেশে কালচারটা এখন পর্যন্ত গ্রো করে নাই। এবং আমাদের দেশে অনেক সময় হয় কি, ওই ট্রেড ইউনিয়ন গুলি বা ট্রেড অ্যাসোসিয়েশন গুলি কি করে, তাদের ওখানে সভাপতি সেক্রেটারি যারা থাকে আর এখানে যাদের প্রভাব বেশি থাকে, হ্যাঁ, তারা কিন্তু প্রভাব বিস্তার করে। নর্মালি দেখা যাবে যে ওই যে নারায়ণগঞ্জে যদি যাই আমরা, নিট গার্মেন্টস বা ওই যে আমরা যেটা বলি যে শামীম ওসমান সাহেবের কথার উপরে কথা বলার ক্ষমতা কারণ নাই। তিনি একাই 7-8টা বা 10টা কারখানার মালিক। এরকম অনেক সময় থাকে, ডমিনেন্ট ফিগার থাকে, তারা ইনফ্লুয়েন্স করে, এবং ইনফ্লুয়েন্স করলে অন্যরা কিন্তু আর কিছু করতে পারে না। তো সেই জন্য আমি এই কথাটা এই জন্য বলছি যে আমরা যে রেভিনিউ ইনক্রিজ ডিক্রিজ বা করা, এগুলি আসলে ওই সমস্ত ব্যক্তিদের ইয়েতে থাকে, এবং অন্য ছোট ছোট কোম্পানিগুলি কিন্তু তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মতো হয়ে কাজ করে তারা কিন্তু সাস্টেন করে। তাদের সাস্টেন করতে হলে বলে যায়, ঠিক আছে তোর কারখানায় কত, তুমি তোর কারখানায় কত উৎপাদন করো, 200, ডেইলি আমি 200 বা 2000 আমি করতে পারি। বলে ঠিক আছে, তোর তো আরো বাড়ানোর সুযোগ আছে, তুই আমার 500 কইরা দিস, 500 কইরা দিলে তোর এত টাকা দেবো। তো সে মনে করে যে দেখ, আমার তো কিছু আনইউটিলাইজড রিসোর্স আছে, সেটাকে ইউজ করলে আমার এখানে মার্জিনাল ইনকাম বেড়ে যাবে। এরকম ভাবে কিন্তু একটা নেগোসিয়েশন হয়। এই জন্য ওই ইকোনমিস্টের দরকার হয় না, অর্থাৎ অর্থনীতি উপরে এইরকম পড়াশোনা করে। হ্যাঁ, এটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি করে, কারণ তারা তো একটা দেশে করে না, তারা একাধিক দেশে করে। তখন তারা ওই যে এই সমস্ত ডিমান্ড ইলাস্টিসিটি গুলি তারা ক্যালকুলেশন করে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে কতগুলি সেক্টর আছে যেখানে দ্রুত ফ্যাশন চেঞ্জ হয়, দ্রুত টেস্ট চেঞ্জ হয়, দ্রুত কাস্টমারের চয়েসের মধ্যে ডিফারেন্স চলে আসে। যেমন এখন বলা হয় যে আরএমজি সেক্টরে যারা অথবা আলদি অথবা এরকম অনেকগুলি আছে, ব্র্যান্ড আছে, মার্কস স্পেন্সার আছে, এরকম কোম্পানিগুলি, বিশেষ করে যারা কথা বলা হয় যারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় আউটলেট করছে, এরা কি করে, এদের লোক ফিট করে রাখে দোকানের সামনে, হ্যাঁ, গোয়েন্দাদের মতো, যে দেখে কয়জন মহিলা আজকে ধানমন্ডি কেক ক্রাফটে ঢুকছে এবং তারা কোন ড্রেসটাকে বেশি হট কেকের মতো কিনছে, পছন্দ হচ্ছে, এটা হয়তো মার্কেটে ছাড়া হয়েছে নতুন ডিজাইন করে। ওটা কেনার পরে দেখা গেল যে ওখানে বেশিরভাগ লোককে ওইটা কিনছে, অথবা এটা তাদের যারা প্রোডাক্ট না, কিন্তু অন্য আরেকজনের প্রোডাক্ট। যারা কি করে, ওইটার একটা ছবি নিয়ে নেয়, ছবি নিয়ে সাথে সাথে ওইটাকে ওই তার হেড অফিসে পাঠিয়ে দেয়। হ্যাঁ, হেড অফিস থেকে এটা আবার ওই যে কারখানাগুলি বাংলাদেশে হতে পারে, ভিয়েতনামে হতে পারে, চায়না হতে পারে, তাদের কাছে পাঠিয়ে দেয় যে এরকম করে বানাও, বা এটাকে একটু মডিফাই করে আর একটু নতুন ফিচার অ্যাড করে এটাকে এইভাবে চালাও। এবং দেখা গেলো যে ওইটাই অর্ডার দেওয়া হলো যে এটা 1 সপ্তাহের মধ্যে মার্কেটে চলে আসলো। এরকম কয়েক লক্ষ বা কয়েক কোটি মানে এই ড্রেস পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে আসে। এটা অবশ্য এক এক দেশে এক এক রকম হয়। আমাদের দেশের পোশাকের ধরন, আর আমরা যদি থাইল্যান্ড, ভিয়েতনাম বা আমাদের এশিয়া অঞ্চলের কথা বলি, তারা কিন্তু আরো শর্ট কামিজ টামিজ বা শার্ট প্যান্ট ডিজাইন
তো স্যার এইটা আমি বলছি এই কারণে যে ইকোনমিক্সটা কিন্তু তখন এই জিনিসগুলি তাদের ইন্টেলিজেন্স ইউজ করে, এই বিজনেস ইকোনমিক্সটা এটা করে কিন্তু তারা তখন এই অ্যানালাইসিস গুলি করে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে প্রাইস ইলাস্টিসিটি আমরা কিভাবে বের করব, আমাদের অরিজিনাল যেটা ফর্মুলা সেটা তো আমরা এখানে আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা হচ্ছে অরিজিনাল এই যে প্রথম যেটা। এখন মিড পয়েন্ট ফর্মুলা অনুযায়ী যদি আসি তাহলে আমাদের এখানে আসবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু Q2 মাইনাস Q1, আর এখানে এভারেজ করতে হবে কোয়ান্টিটিটা, এখানে পিও মাইনাস হয়ে এখানে আসবে, এখানেও একটা এভারেজ হবে এবং এটাকে একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগ চিহ্নটা কিন্তু বোঝা যায় না, প্লাসের মতো মনে হয়, ঠিক আছে? ভাগ করলে আমরা এখানে এটা হচ্ছে অরিজিনাল মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার জন্য এই ফর্মুলা। তাহলে Q2 মাইনাস Q1, P2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2, P1 প্লাস P2 ডিভাইডেড বাই 2। এইটা খেয়াল রাখতে হবে, এটা সোজা, এটা কঠিন। স্যার এখন যদি এক্সামে আসে আমরা কি ওই যে প্রাইসের চেঞ্জেরটা সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট এগুলো মাথায় রেখে করব নাকি নিচেরটাই করে দিব, মিড পয়েন্ট ফর্মুলাটা ইউজ করব এক্সামে? এখানে হ্যাঁ, ওইটা তো অবশ্যই সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট, ওইটা দেখেই করলেই ভালো। আচ্ছা স্যার, তাহলে ইন দ্যাট কেস কিন্তু মিড পয়েন্ট করলে কোনো রং হবে না, যদি একেবারে আচ্ছা। ইনসিগনিফিকেন্ট হয় আমি মিড পয়েন্ট করলাম, আমার এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এখন এটা যদি কোনো এক্সামিনার প্রশ্ন করতে না বুঝে বা এই সাবজেক্ট না পড়াইয়া যদি সে খাতা কাটে, তাহলে সে যদি ভুল করে যে না ওই ছাত্রটা মিড পয়েন্ট না করে সে সরাসরি করছে সুতরাং তার 1 নম্বর, এটা কিন্তু অন্যায় হবে। কারণ যদি ইনসিগনিফিকেন্ট হয় আমি সেটাকে মেনে নিব। আমি কিন্তু খাতা কাটার সময় দেখতাম যে অনেক সময় এরকম কেউ এটাতে করেছে কেউ ওটাতে করেছে, আমি দেখেছি যে আসলে এটা সে ঠিক মতো করেছে কিনা, মানে ফর্মুলা সবকিছু ঠিক আছে কিনা। ইনসিগনিফিকেন্টের সংজ্ঞাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম, এক একজনের কাছে এক এক রকম বলতে আমি সিগনিফিকেন্ট বলতে বোঝাই আমি যখন 10,000 কোটি টাকার ব্যবসা করব তখন আমার কাছে একরকম থাকবে, আর যখন আমি 10 কোটি টাকার ব্যবসা করব তখন তো আমার কাছে এইটা ছোট জিনিসও সিগনিফিকেন্ট মনে হবে, তাই না? ইয়েস স্যার। তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আমার হোয়াট ইজ দ্য সাইজ অফ ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা থিওরি গুলি এখন দেখে যাচ্ছি, ফর্মুলা গুলি এগুলি মনে রাখতে হবে এবং এগুলি লিখতে হবে। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এখানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ফর ওয়ান গুড, পার্সেন্টেজ চেঞ্জিং ইন প্রাইস অফ অ্যানাদার গুড। এখন ক্রস ইলাস্টিসিটিটা আসলে বলা হচ্ছে, এটার মূল কথাটাই হচ্ছে এটা শুধু একটা পণ্য নয়, এটা সাবস্টিটিউট গুডস কে কনসিডার করে। অর্থাৎ যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে তার সাবস্টিটিউট হিসেবে কফির দাম বাড়লো কি কমলো সেটা পরিমাপ করা। অথবা যদি আমরা বলি যে চিনির দাম বেড়ে গেল তাহলে গুড়ের দাম বাড়লো কমলো কিনা, এরকম আর কি। তো সেইভাবেই সাবস্টিটিউট গুডস যেগুলি আছে, অর্থাৎ একটা পণ্য ঠিক একই রকম চাহিদা বা দুইটা পণ্য একই রকম ভোক্তার চাহিদা মিট করতে পারে, সেটাই হলো একটা আরেকটা সাবস্টিটিউট। সেক্ষেত্রে আমরা দুটো গুডস কে কনসিডারেশনে নিয়ে আসি। এখন এখানে মিড পয়েন্ট ফর্মুলা যদি অনুসরণ করি তাহলে আমাদেরকে আলটিমেটলি এই যে প্রথম অংশের যেটুকু আছে এটুকু আপনাদের দরকার নাই এত বড় ধরনের ফর্মুলা ইউজ করার, আমরা এটাকে সিম্পলিফাই করে এখানে নিয়ে আসি। এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে আমরা এইভাবে বুঝাই, এখানে quantity of goods A আর price of goods B, quantity of goods A and price of B। অর্থাৎ প্রথমে প্রাইসটা নিচে আসবে, সেকেন্ডটাতে প্রাইসটা উপরে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইনটু চিহ্ন, ঠিক আছে, দুইটা গুণন হবে।
এই দুইটা থেকে যে রেজাল্ট আসবে এটা গুণন হবে, অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের গুণ হবে, গুণ হয়ে একটা রেজাল্ট আসবে। এখন এই রেজাল্টটাকে এক্সপ্লেইন করতে হবে যে একটা পণ্য যে আরেকটা পণ্যের সাথে আমি এই ইলাস্টিসিটিটা ক্যালকুলেট করলাম, এটা সাবস্টিটিউটও হতে পারে, এটা কমপ্লিমেন্টারি হতে পারে, এটা একটার সাথে আরেকটা রিলেশন নাও থাকতে পারে। এখন আমরা দুধের সাথে দই বা আমরা যদি ঘিয়ের সাথে তেলের উদাহরণ দেই, তাহলে কিন্তু রিকুইলি সাপ্লিমেন্টারিও না, কমপ্লিমেন্টারিও না, অথবা এটা এটা একটার সাথে কিন্তু আরেকটা কোনো রিলেশন নেই। ঠিক আছে, অনেক সময় এরকম হতে পারে দুইটা গুডস আইদার সাবস্টিটিউট হবে অথবা কমপ্লিমেন্টারি হবে অথবা আনরিলেটেড হবে। আনরিলেটেড হলে তো আর এখানে এটা জিরো হবে, জিরো মানে ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি হবে জিরো। আর যদি লেস দেন হয় তাহলে সেটা কমপ্লিমেন্টারি গুডস, আর যদি গ্রেটার দেন হয় তাহলে সেটা সাবস্টিটিউট গুডস। তখন উত্তর লিখতে হবে এরকম যে the result shows the cross elasticity is 1. এই ক্ষেত্রে বলতে হবে the goods are substitute goods and elasticity is কি greater than 1 হলে ইলাস্টিক হবে, elasticity is elastic, less than হলে inelastic, জিরো হলে ইউনিট ইলাস্টিক, ওইটাও কিন্তু আসবে। এখানে সাবস্টিটিউট গুডস ঠিক আছে, কিন্তু ইলাস্টিসিটিটা হচ্ছে ইলাস্টিক, ইনইলাস্টিক এবং ইউনিট ইলাস্টিক। তাহলে গুডস এর ধরনও থাকবে, আবার যে ক্রাইটেরিয়া আছে সেটাও এখানে বলতে হবে, দুটো জিনিসে বলতে হবে। ঠিক আছে, যেমন এখানে একটা স্যার এখানে কি স্যার ইয়েস স্যার সাবস্টিটিউট গুডস এর স্যার ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে স্যার নেগেটিভ। যদি নেগেটিভ হয় স্যার তাহলে আমরা ধরে নেব সাবস্টিটিউট, আর যদি পজিটিভ হয় স্যার তাহলে হবে কমপ্লিমেন্টারি। এরকম কি হবে স্যার ব্যাপারটা? গ্রেটার দ্যান জিরো হলে সাবস্টিটিউট গুডস এটা নেগেটিভ হবে, কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। কমপ্লিমেন্টারি গুডস এর স্যার বলা হচ্ছে পজিটিভ যদি হয় সেটা গ্রেটার দ্যান 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে। না, এখানে আর যদি নেগেটিভ হয় স্যার রিলেশন, সেখানে বলা হচ্ছে স্যার যে এটা সাবস্টিটিউট। কমপ্লিমেন্টারি ক্ষেত্রে বলা হচ্ছে লেস দ্যান জিরো, এখানে লেস দ্যান জিরো, লেস দ্যান 0 লেস দ্যান জিরো হলে কমপ্লিমেন্টারি হবে, গ্রেটার দ্যান জিরো হলে সাবস্টিটিউট হবে। আচ্ছা, আমরা অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হবো। আমরা এর পরের অংশে যাই। When the price of X is increased, demand for Y is increased. Conversely, when the demand for X is decreased, when price Y is decreased, it is substitute good. অর্থাৎ যদি কোনো পণ্যের একটা পণ্যের দাম বাড়ে তাহলে অন্য পণ্যেরও যদি দাম বাড়ে, অথবা বিপরীত ভাবে যদি আমরা বলি যে একটা যদি ডিমান্ড কমে অন্যটারও ডিমান্ড কমে, তাহলে ধরে নেওয়া হবে এইটা এই দুটো পণ্যের মধ্যে সম্পর্ক হলো একটা আরেকটা সাবস্টিটিউট। তো কাজে এখানে বলা হচ্ছে যে এই যে দুইটারই একই মুখী প্রবণতা, তাহলে এখানে কি হবে? পজিটিভ রিলেশন থাকবে, যেটা আমরা বলছি এটা গ্রেটার দ্যান 1 হবে। অর্থাৎ এখানে ইলাস্টিসিটি পজিটিভ হবে, এটা জিরো হবে না, নেগেটিভ হবে, 1 অথবা তার চেয়ে বেশি হবে। আর পজিটিভ হলে কি সেটা সাবস্টিটিউট প্রোডাক্ট হবে? অবশ্যই, এখানে ওই যে নীল কালি দিয়ে এই জন্যই তো লিখে দেওয়া হয়। আর যদি নেগেটিভ হয়, নিচে আমরা লিখেছি নেগেটিভ যদি নেগেটিভ হবে।
আর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তো পজিটিভ নেগেটিভের কিছু নাই, জিরো। জিরো। আচ্ছা, এখন এরপরে আসি আমরা ইনকাম ইলাস্টিসিটি। পরীক্ষায় তিনটাই থাকে, যে প্রাইস ইলাস্টিসিটি, কস্ট ইলাস্টিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটি বের করার জন্য। তাহলে আমরা প্রাইস ইলাস্টিসিটির একটা ফর্মুলা পেয়ে গেলাম, কস্ট ইলাস্টিসিটির একটা ফর্মুলা পেয়ে গেলাম, এখন আমরা ইনকাম ইলাস্টিসিটির একটা ফর্মুলা। কস্ট ইলাস্টিসিটিতে মনে রাখতে হবে একাধিক পণ্য, একটা পণ্য না। অর্থাৎ এক্স এর দাম বললে ওয়াই এর দাম কত বাড়লো কমলো এবং সংখ্যার মধ্যে কি পরিবর্তন আসলো সেটা। আর ইনকাম ইলাস্টিসিটি আসলে নির্ভর করে যে ব্যক্তির ইনকামের সাথে, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। ইনকাম যদি বাড়ে তাহলে মানুষ বেশি কিনবে, এটাই স্বাভাবিক, খরচ বেশি করবে, বাজারে বেশি পণ্য বেচা কেনা হবে। সেই জন্য এই মূল ইনকাম ইলাস্টিসিটির মূল ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। এগুলিকে কোনো কোনো বইতে অনেক সংক্ষেপে শুধু নোটেশন দিয়ে লিখে নিচে ব্যাখ্যা দিচ্ছে, আমি ওইটা না দিয়ে মূল ফর্মুলাটা একদম ইলাবোরেট করে দিয়েছি। আচ্ছা, এখন মিড পয়েন্ট যখন আমরা এখানে মনে রাখতে হবে প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে কিন্তু কোনো এই সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি, ইনফেরিয়র গুডস, লাক্সারি গুডস এগুলির ব্যবসা ভেজাল নাই। ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে কিন্তু এটা সাবস্টিটিউট কিনা, কমপ্লিমেন্টারি কিনা বা একটা আরেকটার সাথে সম্পর্ক কিনা, এটা কিন্তু আমাদেরকে রেজাল্টের মধ্যে বা ব্যাখ্যার মধ্যে দিতে হবে। আর ইনকাম ইলাস্টিসিটির ক্ষেত্রে সেরকম আমাদের এই ফর্মুলার পরে একটার সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গুণন হচ্ছে। এই যে গুণন হচ্ছে, এখানে ইনকাম উপরে, এখানে ইনকাম নিচে, মানে প্রথমে ইনকাম নিচে, তারপরে হলো ইনকাম এবং কোয়ান্টিটি। আগেরটা ছিল প্রাইস এবং কোয়ান্টিটি। আচ্ছা, এখানেও বলা আছে ইফ ইনকাম ইলাস্টিসিটি ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, ওখানে ছিল কিন্তু 0, আর এখানে এসে বলছে যে 1 যদি হয় তাহলে এটা লাক্সারি বা সুপেরিয়র গুডস, গ্রেটার দেন 1 যদি হয়, অর্থাৎ এটা হাইলি ইলাস্টিক, সোজা কথা। আর একটা হলো ইকুয়াল অর লেস দেন 1 and greater or equal to 0, এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ একের চেয়ে বেশি, শূন্যের চেয়ে বেশি একের চেয়ে কম, শূন্যের চেয়ে বেশি একের চেয়ে কম মানে হলো পয়েন্ট সামথিং, তাই না? ইনক্লুডিং 1 and 0। হ্যাঁ, ইন বিটুইন যদি হয়, 0 এবং 1-এর মাঝখানে যদি হয়, তাহলে কি হবে? এটা লেস দেন 1 হবে এবং 0 থেকে একটু বড় হবে, তাই না? অর্থাৎ পয়েন্ট সামথিং হবে, 0.99 পর্যন্ত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কি ধরনের পণ্য? নরমাল গুডস, নরমাল পণ্য। নরমাল গুডস বলতে এই যে জামা কাপড়, আমরা এই সমস্ত জিনিস বলি, ইভেন চাউলও হতে পারে, ইভেন সাধারণ কোনো সবজি, মাছ, তরকারি, এইসব জিনিসও হতে পারে, বা অন্য কোনো কিছু হতে পারে যেটা সচরাচর আমরা এই কি বলি, ঘরের গৃহসজ্জা সামগ্রীর জন্য অনেক সময় অনেক জিনিস কিনি আমরা, ওয়াশিং মেশিন কিনি, ফ্রিজ কিনি আমরা, এগুলি কিন্তু লাক্সারি গুডস এখন আর না, এগুলি নর্মাল গুডস এর মধ্যে। সুতরাং এখানে ইনকাম ইলাস্টিসিটি যদি আমার এই 0 এবং 1-এর মাঝখানে থাকে তাহলে এটা ইনকাম ইলাস্টিসিটি হবে। আর একটা বলা হচ্ছে লেস দেন 0। লেস দেন 0 যদি হয় তার মানে হলো নেগেটিভ, তাই না? এখানে ইনফেরিয়র গুডস,
এই আর আজকাল তো কিছু কিছু ক্ষেত্রে কিছু পণ্য ইনফেরিয়র গুডস এর কারণে অনেকেই সেগুলি কেনে না। যেমন কেউ আগে আমাদের মধ্যে আমরা এখন হয়তো করি, আগে দুষ্টুমি করি বলতাম ব্যাপারটা, আগে তো স্টার সিগারেট আর বিড়ি খাইতাম, এখন তো বেনসন খাই। তার মানে হলো আমার ইনকাম বাড়ছে, এখন আমি ভালো অঙ্কের বেতনে চাকরি করি, আমি আরেকটু দামি জিনিস খাবো, ইনফেরিয়র গুডস। তো ইনফেরিয়র গুডস তখন তার কাছে নেগেটিভ ইফেক্ট। তো এই যে আমরা এতক্ষণ কথা বললাম একটা ইনফেরিয়র গুডস এর কথা বললাম, এখন আমরা ইলাস্টিসিটি অফ ইনকাম অন ডিমান্ড, এখানে অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেশনের এখানে একটা উদাহরণ দিলাম। আমরা একটা ডেল কম্পিউটারের কথা বলেছি, ডেল ডুয়াল কোর ল্যাপটপ। এখানে বলা হচ্ছে ইনকাম বেড়ে গেছে, বেড়ে কত টাকা হচ্ছে 39,000 to 56,000 per year. As a result, demand for notebook, Dell Dual Core notebook increase from 318 থেকে 500-700। অর্থাৎ যারা এইটা বেশি ব্যবহার করে সেই সমস্ত লোকেরা তাদের ইনকাম বেড়ে গেছে। আমরা ধরে নিতে পারি যে একটা ক্লাস অফ পিপল এগুলি ব্যবহার করে, তাদের ইনকাম বাড়ছে, বাড়ার কারণে এখন কোয়ান্টিটিও বেড়ে গেল, তার ইনকামও বেড়ে গেল। এখন ইনকাম এবং কোয়ান্টিটি যখন বেড়ে যায় তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করি, আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম। ফর্মুলাটা ইউজ করার পরে আমরা এখানে একটা ফিগার পেলাম, সেটা হলো 1.57। এখন এই 1.57 এর আমরা এখানে যদি যাই, বলা হচ্ছে গ্রেটার দেন 1 হলে সেটা কি হবে, সুপিরিয়র গুডস বা লাক্সারি গুডস। তাহলে এখানে elasticity of demand, income elasticity of demand is positive and greater than 1. It tells us that Dell Dual Core laptop are normal and luxury goods. এখন প্রশ্ন হতে পারে, স্যার নরমাল এন্ড লাক্সারি গুডস দুইটা আবার একসাথে কিভাবে হলো? এর আগে তো নরমাল কেন বললো? আচ্ছা, দুইটাই তো বললো স্যার, নরমালও বললো লাক্সারিও বললো। আচ্ছা, দুইটা কেন বলবো? আচ্ছা, এখানে আসলে আমি যেটা বললাম যে একটা পর্যায়ে কখনো কখনো কোন লাক্সারি গুডস বা সুপিরিয়র গুডসও কিন্তু প্রয়োজন যখন মানুষের বেশি হয় তখন এটা নরমাল গুডস এর কাতারে চলে আসে। আমরা যেটা বলি যে এসি, ফ্রিজ, তারপরে ল্যাপটপ, এক সময় এগুলি কিন্তু বা ওই যে মোবাইল ফোন যখন মোবাইল ফোন যখন বাজারে আসছে তখন কিন্তু এটা খেয়াল আছে কিনা অনেকেরই, এটা অনেক লম্বা ছিল, মানে এক হাতের কাছাকাছি, মানে এক বিগতের চেয়ে বড় ছিল, অনেক ওজন ছিল। ইভেন আমি যখন 99-এ ইয়েতে গেলাম, নেদারল্যান্ডসে গেলাম, তখন ওই দেশেও কিন্তু আমি কিনলাম, মোবাইল ফোন কিনলাম। সেই মোবাইল ফোনটাও কিন্তু অনেক বড় ছিল, মটোরোলা। হ্যাঁ, তো সেই জিনিসটা পরবর্তীতে আস্তে আস্তে ছোট হইতে হইতে এটা লাক্সারি গুডস থাকলো না। এখন তো মোবাইল ফোন কিন্তু এটা নরমাল গুডস হয়ে গেছে, এখন আর লাক্সারি না। এখন লাক্সারি কোনটা? সেটা হলো যে ওই যে যেটা এখন স্যামসাং এর লেটেস্ট আসছে 10s বা 10s স্মার্ট, যেটা আরো অনেক রকমের সুযোগ সুবিধা দিয়ে। হ্যাঁ, তখন এইটাও একটা পর্যায়ে কিন্তু যখন বেশি সংখ্যক লোকের চাহিদা মেটানোর জন্য এটা কাজ করে তখন এটা নরমাল গুডস চলে যায়। তো এই জন্য কখনো কখনো এইভাবে আমরা নরমাল এন্ড লাক্সারি গুডস বলে দিই। তারপরে হচ্ছে এখন এখানেও কিন্তু ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ইলাস্টিসিটি বলে একটা কথা আছে।
আমরা কিভাবে সাবস্টিটিউট গুডস অ্যাভেলেবেল কিনা এবং টাইমের একটা বিষয় আছে, ইনকামের কত অংশ খরচ করার সুযোগ আছে সেটাও একটা ব্যাপার আছে। এই সমস্ত ডিটারমিনেন্টস গুলি কিন্তু ইনকাম ইলাস্টিসিটিকে প্রভাবিত করে অথবা আমাদের গ্রস ইলাস্টিসিটিকে প্রভাবিত করে। যেমন দি মোর সাবস্টিটিউটস আর অ্যাভেলেবল ফর গুডস, দি মোর ইলাস্টিক দ্য ডিমান্ড ফর ইট ক্যান টু বি। যেমন আমাদের সফট ড্রিঙ্কস কিন্তু এখন কয়টা আছে মার্কেটে, কেউ বলতে পারবেন? মার্কেটে কয় ধরনের সফট ড্রিঙ্কস আছে বাংলাদেশে? অনেক ধরনের আছে স্যার। অনেক ধরনের আছে, তার মানে মিনিমাম 10 রকম তো আছে, তাই না? আরো প্লাস হবে স্যার। হ্যাঁ, এনার্জি বুস্ট আপ করে এরকম আছে। হ্যাঁ, এবং কিছু আছে সফট ড্রিঙ্কস না, কিন্তু সফট ড্রিঙ্কস যেমন আমরা গ্লুকোজ দিই, এটাও কিন্তু ইনডাইরেক্টলি একটা সফট ড্রিঙ্ক। বলে যে এটাকে এনার্জি বুস্ট করে, এটা পানির সাথে মিশাইলে এটা কিন্তু সফট ড্রিঙ্কস হয়ে যাবে। তারপরে যদি আমরা বলি যে ওই যে কিসের গুঁড়া জানি এটাকে বলে, ওইটা আবার পানির সাথে মিশানোর পরে আমরা ওই নিউট্রিসি, এগুলি আমরা অনেক সময় পানির সাথে মিশিয়ে, ঠান্ডা পানির সাথে মিশিয়ে শরবত বানাই, সেটাও কিন্তু সফট ড্রিঙ্কস। স্যার ইসবগুলের বসে এগুলো কি তাহলে ইয়েতে পড়বে নাকি? এসবগুলোর বসে ঠিক সফট ড্রিঙ্কস এর মধ্যে না, সেটা হলো ভিন্ন জিনিস। এমনি যে শরবত গুলি আমরা গুড় দিয়েও কিন্তু শরবত বানাই, এটাও কিন্তু সাবস্টিটিউটস এর মধ্যেই পড়ে যায়। কার্বোনেটেড ড্রিঙ্কস আর একটা জন্য। হ্যাঁ, কার্বোনেটেড ড্রিঙ্কস আছে, নন কার্বোনেটেড ড্রিঙ্কস। তো এই জন্য আমরা বলি যে এখানে কিন্তু there are more substitutes are available and more elastic demand for it will tend to be. এখন related to the idea of necessities and luxuries, necessities tends to have few substitutes. যেগুলি নেসেসিটি গুড, যেমন চাউলের সাবস্টিটিউট কিন্তু একমাত্র আটা বা ময়দা আমরা বলি। এইটার কিন্তু আটা দিয়ে হয়তো রুটি বানায় অথবা ব্রেড বানায়, কিন্তু রাইসের আসলে বিকল্প অনেক দেশেই ব্রেড অথবা রাইস ছাড়া অন্য জিনিস খুব একটা থাকে না। এই জন্য বলা হচ্ছে নেসেসিটি গুডসের ক্ষেত্রে কিন্তু এটার সাবস্টিটিউট খুব বেশি একটা থাকে না। যেগুলি টেস্ট এন্ড ফ্যাশন অনেক থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখি যে ইয়ে হয়, অনেকগুলি সাবস্টিটিউটস থাকে। The longer the time period involved, the more elastic the demand will tend to. Elastic মানে হচ্ছে greater than one. So সময় যত বেশি হবে তত ডিমান্ড কিন্তু বাড়বে। ডিমান্ড বাড়বে কেন, কেউ বলতে পারবে? একবার করবেন কোশ্চেনটা। The longer the time period involved, the more elastic the demand will tend to be. কারণ হলো আমরা বলছি যে শর্ট টার্মে মানুষের একটা পণ্য ভোগ করার প্রবণতা কিন্তু বা যেটা ইউটিলিটি এটা কিন্তু সীমিত থাকে। আপনাকে যদি 2 বোতল কমলার জুস দেওয়া হয়, আপনি 2 বোতলে কিন্তু তখন খেতে পারবেন। 3য় বা 4র্থ বোতলের ক্ষেত্রে আপনি বলবেন যে না আমি আর খাবো না। বাট আপনি কিন্তু যদি এটা সময়টার ব্যবধানটা এরকম হয় যে 3-4 ঘন্টা পরে আবার আরো 2 বোতল দেওয়া হলো, তখন কিন্তু আপনি না করবেন। সিগারেট যারা খায় তারা হয়তো একসাথে 2টা পরপর খায়, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে আবার 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে অথবা 3 ঘন্টা পরে আবার কিন্তু সিগারেটের সাথে তার নেশা জন্মে বা একাধিক পরিমাণ খেতে পারে। অর্থাৎ সময় কিন্তু একটা ফ্যাক্টর। এখানে যখন সময়টা আস্তে আস্তে লম্বা হয়ে যায় তখন ওই যে মানুষের স্যাচুরেশনটা যেটা, এটাও কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু একটা পর্যায়ে শেষ হয়, আবার আরেকটা পর্যায়ে থেকে এটা শুরু হয়। তো
তো এই কথাটাই বোঝানো হচ্ছে, হায়ার দ্য ফ্র্যাকশন অফ ইনকাম স্পেন্ট অন গুড, দ্য মোর ইলাস্টিক ডিমান্ড উইল ক্যান টু। ইন কম্পারিজন টু প্রাইস, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোয়ান্টিটি তখন মানুষ বেশি কিনবে, কারণ হলো মানুষের ইনকাম বেড়ে গেলে কি হয়, মানুষ সঞ্চয় তো করে, এটা স্বাভাবিক, সঞ্চয় করে, বাট মানুষ আগে যেখানে হয়তো একটা জামা কিনতো, বা বাচ্চাদেরকে একটা জামা বা দুইটা জামা কিনে দিত, বা বাচ্চাদের জন্য অফিস থেকে আসার পথে হয়তো মিষ্টি বা ফল এগুলি কিনে না নিয়ে আসতো, এখন কিন্তু আনে, কারণ সে জানে যে তার যেহেতু আগে 10,000 টাকা ইনকাম ছিল, এখন তার 14,000 টাকা হয়েছে, সুতরাং 4,000 টাকার মধ্যে সে 10,000 টাকা যখন ছিল তখন সে তার ডিপিএস অ্যাকাউন্টে 500 টাকা ছিল, তা আর একটা নতুন ডিপিএস অ্যাকাউন্ট করেছে যখন বাড়ছে, তখন সে 1,000 টাকা জমাচ্ছে, কিন্তু তারপরও তার কাছে কিছু সারপ্লাস টাকা থেকে যায়, তখন সে মনে করে যে এতদিন আমার ফ্যামিলি বা নিজেকে ঠকাইছে, আমি একটু ভোগ করি, কারণ বুড়া বয়সে তো আর খাইতে পারবো না, ডায়াবেটিস হবে, হার্টের সমস্যা হবে, নিতে হবে, নানান সমস্যা হবে, সুতরাং পৃথিবীতে আসি যখন একটু ভোগ করি, ভালো ভালো খাই, একটু ভালো মাছটা কিনি, মাংস কিনি, সবজি কিনি, ফল কিনি, বাচ্চার জন্য কাপড় চোপড় কিনি, আর চিত্তি বিনোদনের জিনিস কিনি, বাইরে একটু যাই, ঘুরি, একদিন একটু হোটেলে খাই, সো দ্যাট এইটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়। সুতরাং ডিটারমিনেন্টস অফ ইলাস্টিসিটি, অর্থাৎ এই যে ডিমান্ডের যে স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে বাড়া কমা, এটা অনেক সময় এই একটা হলো সাবস্টিটিউট গুডস, আর একটা হলো সময়, আর একটা হচ্ছে মানুষের ইনকাম, এই তিনটার কারণে এটা বাড়তে কমতে পারে। এটা নর্মালি যেটা হচ্ছে ওয়ার্ল্ডের যে এভারেজ কন্ডিশন, এটা কিন্তু বাড়তে দিচ্ছে। মানুষ ধনী গরিব হয় ঠিক আছে, কিন্তু এভারেজ কিন্তু ডিমান্ড এন্ড কনজাম্পশন এটা কিন্তু সারা পৃথিবী ব্যাপী কিন্তু বাড়ছে, কমছে না। এখানে হয়তো কেউ দরিদ্র, কেউ কোভিড এর কারণে চাকরি হারাচ্ছে, কেউ, এটা কিন্তু সমাজের এভারেজ কন্ডিশনকে ক্ষতিগ্রস্ত অনেক সময় করে না, ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে হয়তো সমস্যাটা হচ্ছে, কেউ গরিব হয়ে যাচ্ছে, কেউ সবকিছু হারা হয়ে যাচ্ছে, আবার কেউ কিন্তু অনেক টাকার মালিক হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু এভারেজ কন্ডিশনটা স্টেট বা কান্ট্রি কনসার্নে অথবা গ্লোবাল কনসার্নে কিন্তু সেটা ঠিক থাকে। কে জানি কি বলতেছিল স্যার, বলতেছিলাম যে লাস্টের যে এটা আপনি এক্সপ্লেইন করলেন, এটা কি এরকম না যে স্যার আপনি আপনার যেসব পণ্য আপনার ডিমান্ডে আছে আর কি, যেসব জিনিস ডিমান্ড করেন, ওটার মধ্যে আপনি যে জিনিসটার উপর সব থেকে বেশি টাকা খরচ করেন সেটা আপনার জন্য বেশি ইলাস্টিক হবে, আর যেটার প্রতি আপনি সব থেকে কম টাকা খরচ করেন সেটা ইনইলাস্টিক হবে আপনার জন্য, এরকম তো এটা? হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা তো ইনইলাস্টিক হবেই, কারণ আমার তো সংজ্ঞায়িত করাই আছে লেস দেন 1, গ্রেটার দেন 1, সুতরাং গ্রেটার দেন 1 মানে এটা যে কোনো সংখ্যা হতে পারে, 5, 6, 7, 8, 10 হতে পারে, সুতরাং এটা তো ইলাস্টিক হবে, আর ইনইলাস্টিক তো আমার এটা কমে যাবে স্বাভাবিক হবে, আর ইউনিট ইলাস্টিক হলে আমার অপরিবর্তিত থাকবে। আচ্ছা, আদার ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে বলা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ইলাস্টিসিটি অফ সাপ্লাই খুব সোজা জিনিস, এটা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা আগের মতোই, সবকিছু একই ফর্মুলা, ইলাস্টিসিটি অফ সাপ্লাই বের করা হয়। এখানে ডিমান্ডের মতো সাপ্লাইতে অত কোনো সমস্যা নাই, যে গ্রেটার দেন 1, গ্রেটার দেন লেস দেন 1 এই সমস্ত ইয়ে নাই, ইনকাম ইলাস্টিসিটি সাবস্টিটিউটের কোনো বিষয় নাই এখানে। স্যার, এটা তো পজিটিভলি রিলেটেড, লাইক প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে ডিটারমিনেন্টস অফ, এখানে সংক্ষেপে কিছু জিনিস দেওয়া আছে, এগুলি আমরা এমনি দেখে নিব, এগুলি নিয়ে আলোচনা করার কিছু নাই। আমি বইয়ের নাম উল্লেখ করে দিয়েছি, কেউ যদি মনে করে যে ওই বইগুলি থেকে এগুলি দেখবো, তাহলে এগুলো দেখা যাবে, এবং সেখানে কিছু প্রবলেম আছে, মানে সেখানে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলিও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে এই পৃষ্ঠাগুলি আপনারা ওই বইগুলি থেকে, এখানে আমাদের আইসিএম এর যে বই রিকমেন্ডেড সাজেশন, যে সাজেস্টেড বুকস গুলি আছে, এই বইগুলি আমাদের লাইব্রেরিতে আছে, আপনারা আহুজার বই অথবা অন্য কোনো বই থেকে করতে পারেন, বাট আহুজার থেকে এই অঙ্কগুলি ডিমান্ড এন্ড সাপ্লাই এর ইলাস্টিসিটির অঙ্ক সেখানে আছে, এবং আর এই স্লাইডটা কি দিয়েছিলেন?
আমাদের হ্যান্ড আউট দেওয়া আছে, স্লাইডও দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা স্যার, আপনার যে তিনটা বই দিয়েছিলেন ওগুলো থেকে মানে ওগুলো কি ওগুলি enough না? থেকে না, ওগুলি থেকে যখন লাগবে তখন তো আমি বলবোই। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। এটা হলো যদি কেউ যদি দেখতে চায়, এখানে কিছু সলিউশন এখানে বলা আছে। প্রবলেম 1 to 5, পৃষ্ঠা নাম্বার হলো 222 থেকে 227 আহুজা। এখানে 1 থেকে এই 5টা প্রবলেম দেওয়া আছে। এখানে আমরা এখানে আহুজার বই থেকে এই প্রবলেমগুলি সলভ করতে পারবো। এখানে আমি একটা তো করেই দিয়েছি যে মার্কেট ডিমান্ড এন্ড সাপ্লাই, এগুলি আপনারা দেখবেন। এগুলির জন্য এই যে প্রাইস ইলাস্টিসিটি এন্ড ক্রস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি, তিনটা বের স্যার আহুজার বই তো স্যার কিনতে হবে স্যার, ওটা কি ফ্রি পাওয়া যাবে স্যার? আমাদের লাইব্রেরিতে আছে। আমাদের লাইব্রেরিতে স্যার, অনলাইনে স্যার ফ্রি পাওয়া গেল না। অনলাইনে আমাদের লাইব্রেরিতে কি ঢোকার সুযোগ নাই? অবশ্য লাইব্রেরিতে ট্রাই করে নেই স্যার, আমি অন্য জায়গায় ট্রাই করলাম, বাট সব জায়গাতে স্যার পেমেন্ট দিয়ে কিনতে হবে। অনলাইনে তো পাওয়ার কথা, আমি জানি না। আমাদের অনলাইন হয়ে গেছে তো লাইব্রেরি। আমি অবশ্য লাইব্রেরির অনলাইনের পাসওয়ার্ড আইডি আমি ইউজ করি না, দরকার হয় না। তারপরেও যদি আমার কাছে বই আছে, কিন্তু আমি তো আর এটা অনলাইন করে দিতে পারবো না। লাইব্রেরি কি আমাদের অনলাইন অ্যাক্সেসের সুবিধা আছে স্টুডেন্টদের জন্য? আমার মনে হয় আছে, আপনারা একটু চেক করেন তো। জি স্যার, কারণ স্টুডেন্ট, রেজিস্টার্ড স্টুডেন্ট যারা আছে তাদের তো অনলাইনের সুযোগ থাকার কথা। অনলাইন সফট কপি বইয়ের আছে কিনা সেটা। আচ্ছা জি স্যার, দেখবো। সুতরাং আমি গত কয়েক বছর যে অঙ্ক আসছে এই 1 থেকে 4 পর্যন্ত আমি এটা দিলাম। আর 2 নাম্বার এখানে জাস্ট এটা একটা ট্রু অর ফলস। স্যার ওটা কি প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স তাই না স্যার? হ্যাঁ, আহুজার বইটা। আচ্ছা তো এই জিনিসগুলি আর এখানে আমাদের করার দরকার নাই। এখানে আমি কিছু সলিউশন দিয়ে দিচ্ছি। 2012 সালের এক্সামে যে অঙ্কটা আসছিল সেটা সলিউশন দিয়ে দিচ্ছি। এরপরে কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, এগুলি আপনারা এক্সারসাইজ করতে পারেন যদি নিজেরা মনে করেন। এখান থেকে কিছু অঙ্ক আমরা পরে আলোচনা করব যদি দরকার হয়। এখন সবগুলি করা সম্ভব না। তারপরে এগুলি আহুজার বইতে আছে, তারপর আমি এখানে উঠেও দিচ্ছি। এগুলি নিজেরা সলভ করার চেষ্টা করেন। সবগুলি আসলে শেষ করা যাবে না। আমি যদি সেভাবে আগাইতে যাই তাহলে এগুলি বিভিন্ন বছরের পরীক্ষায় আসছে। এই জন্য এই অঙ্কগুলি জাস্ট আইডিয়ার জন্য দিয়ে দিলাম। তো এই পর্যন্তই আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ডের উপরে অঙ্ক। আমাদের ফর্মুলা দেখে দেখে আপনারা এই অঙ্কগুলিকে সেখানে বসাইয়া করার চেষ্টা করবেন। আর হলো আমরা নেক্সট আমাদের 8ম ক্লাস হবে, 8th ক্লাস। আমরা সেখানে কস্ট নিয়ে আলোচনা করব, থিওরি অফ কস্ট নিয়ে আমরা আলোচনা করব। কস্টের ক্লাসিফিকেশন, কস্টের ইমপ্লিকেশনস এবং কস্টের যেই বলে ডেফিনিশন, কনসেপ্টস, এই জিনিসগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। স্যার আমাদের যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে আমরা যদি অতটুকু পর্যন্ত পড়ে কভার করি তাহলে তো আমাদের এই ম্যাথগুলো সলিউশন করা সম্ভব তাই না? হ্যাঁ, আমি তো ফর্মুলা দিয়েই দিছি, জাস্ট অঙ্কগুলি দেখে ম্যাথের মধ্যে জাস্ট মানগুলি বসাইয়া এগুলি প্র্যাকটিস করা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তারপরেও আমি এর মধ্যে কিছু কিছু ম্যাথ আমি এখন আর করব না। ইন জেনারেলি সবাই একটু ট্রাই করুক। কিছু ম্যাথকে আমি হয়তো পরে এমফাসিস দেব যে এই ম্যাথগুলি একটু ভালো করে করতে হবে। 24 নম্বর স্লাইডটা যদি একটু দেন, স্ক্রিনশট নিব। 24 নম্বর স্লাইডটা যদি স্যার একটু আবার শো করেন। এগুলো দেওয়া আছে তো, স্লাইডগুলো দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপে, আপনি গুগল ড্রাইভ আছে ওখানে প্রত্যেকটা স্লাইড দেওয়া আছে। এইটা তো স্লাইড, হ্যান্ডআউট সব দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ও চালাক আছে, মোবাইলে স্ক্রিনশট নিয়ে অতদিন অপেক্ষা করা যাবে না। ঠিক আছে, না ইটস অলরেডি দেয়ার, জাস্ট একটা ক্লিক করলেই নেমে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওইটা তো আসলে সহজ, বরং ওখান থেকে করা। এখানে স্ক্রিনশট নিয়ে আবার এটাকে করা আসছে না।
এটা আমাদের ফেসবুক গ্রুপে কোর্স কন্টেন্টের জন্য অনেকে রিকোয়েস্ট পাঠাইছেন, কিন্তু জয়েন করার জন্য যে ক্রাইটেরিয়ার যে দুটো ন্যাশনাল ইনকাম এগুলি ছিল, ট্রেড সাইকেল ছিল। আমাদের ট্রেড সাইকেলে বিভিন্ন রিসেশন, ডিপ্রেশন, রিকভারি এটা নিয়ে আমরা কথা বলেছি। সরকারের পলিসি কি হওয়া উচিত সেটাও আমরা বলেছি। প্রিন্সিপাল অফ পাবলিক ফাইন্যান্স এন্ড ফিসক্যাল মনিটরিং এটা আমরা একটু আলোচনা আমাদের পরবর্তীতে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এ আসলে আমরা সেখানে আরেকবার একটু ক্লাসে যাব। তারপরে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট আমরা অলরেডি হ্যান্ড আউটের কথা বলেছি। ফ্রি ট্রেড এরিয়া নিয়েও আমরা কিছু আলোচনা করেছি, ইকোনমিক কমিউনিটি, বাইলেটারাল কমিউনিটি, এগুলি আমাদের আলোচনা আসছে। এক্সচেঞ্জ রেটটা আমাদের এখানে আসে না, যেটা এখানে এখানে দেখা যাচ্ছে। এক্সচেঞ্জ রেটটা আমরা পরে আলাপ করব, এটা আমাদের আলোচনায় আছে। তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ট্রেড এগ্রিমেন্ট, ট্রেড ব্লকস নিয়ে আমরা আরেকবারও কথা বলবো। তারপরেও আমরা কিছু কথা বলেছি রিজিওনাল ইন্টিগ্রেশন। এগুলি আসলে সবগুলি স্লাইড তো দেওয়া যাবে না, কিছু জিনিস আমি আলোচনা করবো। WTO নিয়েও আমি কথা বলেছি। সুতরাং আমাদের এই 9 নাম্বার পর্যন্ত যদি আমরা ধরে নিই, আমাদের 2-1টা ইস্যু বাকি আছে, সেগুলি আমরা পরবর্তীতে করব, আবার টাচ করবো। আমাদের ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর একটা স্লাইড আছে অলরেডি, আপনাদেরকে যে স্লাইড গুলি দেওয়া আছে সেখানে আমাদের ন্যাশনাল বাজেট নিয়ে আমি কথা বলবো। তো নেক্সট ক্লাসে আমরা কস্ট থিওরি করব। কস্ট থিওরি কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের এখানে আছে এই যে লং রান কস্ট বিহেভিয়ার, এখানে এই যে এখানে এসে সেটা আছে। স্যার মোস্টলি তো এখানে থিওরিটিক্যাল আর কনসেপচুয়াল কোশ্চেন আসবে, তাই না? ম্যাথের পরিধি তো অনেক কম। ম্যাথের পরিধি কম, হ্যাঁ। এখানে কস্টের এই যে লং রান, এখানে কস্টের বিষয়গুলি এখানে আছে। সুতরাং আমরা এখানে কস্ট নিয়ে কথা বলবো। আমরা এখানে আসলে একদম সিকোয়েন্স অনুযায়ী যাওয়া একটু কঠিন, হ্যাঁ। তারপরেও আমরা চেষ্টা করব যে কিছু কিছু ইম্পর্টেন্ট এরিয়াগুলি আগে কভার করার পরে আমরা ওই যে যেমন আগেরটা গেল আমার সেগমেন্ট এ, এটা হলো সেগমেন্ট বি। সেগমেন্ট এ আমরা আগামী ক্লাসে শেষ করব। ওখানে যে আনটাস্ট ইস্যুগুলি আছে সেগুলি নিয়ে আমি আবার আরেকটা কম্বো স্লাইড দেব, দিয়ে আমরা শেষ করব। যদি এটা আমরা থিওরি অফ কস্ট এর আগে তৈরি করে ফেলতে পারি আমি ওখানে, তাহলে তো আমরা 9 নাম্বার ক্লাস দিয়ে আমাদের শেষ হবে এবং আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়ে যাবে। তখন আমরা সেগমেন্ট বি। স্যার একটা রিকোয়েস্ট থাকবে যে মানে একটা সেগমেন্ট শেষ হওয়ার পর মানে একটু এক্সাম ফোকাসড করে আমাদের কিছু টপিক যদি আপনি হাতে তুলে ধরেন যে এইভাবে তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিবে, তাহলে স্যার আমাদের সবার জন্য একটু ভালো হতো। কারণ ইকোনমিক্স এর টপিক তো হিউজ, তো কিভাবে আসবে কোশ্চেন না সেটা তো আছে সেখানে। আমি যদি এখন বলি যে আমি আসলে আমরা এখানে যদি এরকম বলি যে আমাদের মক টেস্টের যে ইয়েটা, এখানে মক টেস্টের একটা কোশ্চেন কিন্তু আমার অলরেডি সেট করা আছে, হ্যাঁ। যেমন এখানে আমরা যদি কোশ্চেন 1 দেখি, হাউ এমপ্লয়মেন্ট control of inflation and favorable balance of payment can boost up the economy discuss. এখানে এটাই বোঝা যায় যে এখানে কিন্তু আমি এমপ্লয়মেন্টের কথা বলেছি, ইকোনমিক স্কারসিটি, আর ইনফ্লেশন কন্ট্রোলের কথা কিছু বলেছি। ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আমি একটা শীট দিয়েছি। ডিসক্রাইব দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম, একটা সার্কুলার ফ্লো অফ ইনকাম আমরা দেখাচ্ছি। ডিফারেন্ট স্টেজেস অফ ট্রেড সাইকেল উইথ রেসপেক্ট টু দ্য consequences on national and local economy. মানে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইকোনমি, ইন্টারন্যাশনাল শব্দটা বাদ করতে হয়তো, ন্যাশনাল ইকোনমি। এই ধরনের প্রশ্নগুলি থাকবে পরীক্ষায়। এখানে 3টা প্রশ্ন, এইগুলি খুব বেশি লেখার অত দরকার নাই, নাম্বারের উপরে ভিত্তি করে খেয়াল রাখতে হবে যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। যদি একটু উপরে উঠাই দিন। না এখন তো স্ন্যাপশট নেওয়া যাবে না, এগুলি তো জাস্ট আমি বলে রাখছি যে এরকম একটা মক টেস্টের আমরা এই পরীক্ষায় যেরকম প্রশ্ন থাকবে এবং মার্কস অ্যালোকেশন প্লাস কোশ্চেনের ধরনটা কিরকম থাকবে সেগুলি এখানে আমরা দিয়েছি।
হ্যাঁ, দুই একটা অঙ্ক থাকবে, দুই একটা কেসও থাকবে। যেমন এখানে এই যে অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট, এখানে আমি কিছুটা বলা যায় যে এটা অন্তত একটা মিনি কেসের মতো। হ্যাঁ, তো এই যে এখানে একটা ইট ইজ কমনলি, এটাও অনেকটা মিনি কেসের মতো। এই জিনিসগুলি আমরা আলোচনা করব, আমরা মক টেস্টের এই বিষয়গুলো আলোচনা করব। আমরা তখন কি করব?